আচ্ছা, চোখ বন্ধ করে একবার প্রাচীন ব্যাবিলনের কথা ভাবা যাক। হুম। চারিদিকে মরুভূমি, তার মাঝে একটা ঝলমলে শহর, যার ঝুলন্ত উদ্যান ছিল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা। শোনা যায় শহরের রাস্তাঘাট নাকি সোনা আর সম্পদে ভরা ছিল। ঠিক, কিন্তু প্রশ্নটা হলো এটা কিভাবে সম্ভব? একটা মরুভূমির মাঝখানে গড়ে ওঠা সভ্যতা কিভাবে এতটা ধনী হয়ে উঠল? তাদের কি এমন কোনো গোপন সূত্র জানা ছিল যা আমরা আজ এই জটিল অর্থনীতির যুগে এসে ভুলে গেছি? আর ঠিক এই প্রশ্নগুলোই জর্জ এস ক্লাসেন তার বিখ্যাত বই দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে তুলে ধরেছেন। আমাদের আজকের আলোচনার উৎসও তো সেই বইটাই। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো বইটা লেখা হয়েছিল প্রায় 100 বছর আগে, কিন্তু এর গল্পগুলো হাজার হাজার বছর পুরনো। আর এখানেই এর আসল শক্তি। আজকের দিনে যেখানে ফিন্যান্সিয়াল অ্যাডভাইস মানে জটিল চার্ট, কঠিন সব টার্ম আর হাজারো অ্যাপস। ঠিক, সেখানে এই বইটা আমাদের একেবারে মূলে ফিরিয়ে নিয়ে যায়। একদম। আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটাও শুধু বইটার সারসংক্ষেপ করা নয়, আমরা বরং চেষ্টা করব এই প্রাচীন নীতিগুলোকে আজকের দিনের প্রেক্ষাপটে ফেলে বিশ্লেষণ করতে। মানে হাজার হাজার বছর আগের সেই জ্ঞান একবিংশ শতাব্দীর একজন মানুষের জন্য কতটা কার্যকর? হ্যাঁ, তার ডিজিটাল ওয়ালেট আর ক্রেডিট কার্ডের যুগে দাঁড়িয়ে আদৌ কতটা প্রাসঙ্গিক। চলুন তাহলে ব্যাবিলনের সেই সোনালী রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু খুব পরিচিত একটা হতাশা দিয়ে। হ্যাঁ, দুই বন্ধুকে দিয়ে। আমরা দুই বন্ধুর দেখা পাই, বানসির, যে কিনা ব্যাবিলনের সেরা রথ নির্মাতা, আর কব্বি, একজন অসাধারণ সুরকার। দুজনে নিজেদের কাজে ভীষণ দক্ষ, কিন্তু মাস শেষে তাদের টাকার থলি একদম ফাঁকা। তারা একে অপরকে বলছে, আমরা দিনরাত এত খাটছি, সেরা কাজটা দিচ্ছি, কিন্তু ধনীরা আরও ধনী হচ্ছে, আর আমরা কোনোভাবেই এগোতে পারছি না। এই অনুভূতিটা তো আজকের দিনেও খুব সত্যি, তাই না? খুবই সত্যি। একদম। আর এখানেই বইটার প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা আসে। ক্লাসুন শুরুতেই প্রতিষ্ঠা করছেন যে সম্পদ অর্জনের সাথে আপনার পেশাগত দক্ষতার সরাসরি কোনো সম্পর্ক নেই। আচ্ছা। আপনি আপনার ফিল্ডের সেরা কারিগর বা শিল্পী হতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি আর্থিকভাবে সফল হবেন। সমস্যাটা দক্ষতার নয়, আর্থিক জ্ঞানের অভাবের। আজকের হাসল কালচারের যুগে এটা একটা খুব জরুরি কথা। আমরা ভাবি আরও বেশি ঘন্টা কাজ করলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। বইটা বলছে না, আসল খেলাটা অন্য জায়গায়। আর এই উপলব্ধি থেকেই তারা দুজন তাদের ছোটবেলার বন্ধু আরকাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যিনি তখন ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। হ্যাঁ, তারা জানতে চায় আরকাদ এমন কি জানে যা তারা জানে না। আরকাদের নিজের গল্পটাও তো কোনো সিনেমার চেয়ে কম নয়। তিনি তো আর জন্ম থেকে ধনী ছিলেন না। একেবারেই না। আরকাদ ছিলেন একজন সাধারণ লিপিকার, মানে মাটির ট্যাবলেটে খোদাই করে লিখতেন। তাকে ধনী হওয়ার রহস্য শেখাবেন। আর আরকাদ কাজটা শেষ করেন। হ্যাঁ, এবং আলগামেশ তাকে মাত্র একটা বাক্য বলেন, যা পুরো বইটার মূল ভিত্তি। সেই বিখ্যাত বাক্যটা, তোমার উপার্জনের একটি অংশ নিজের জন্য রাখো। শুনতে খুব সহজ শোনায়, তাই না? সহজ, কিন্তু এর গভীরতা অনেক। আলগামেশ বলেন, আ পার্ট অফ অল ইউ আর্ন ইজ ইয়ার্স টু কিপ। তিনি বলেননি যে সবটা তোমার, তিনি বলেছেন একটা অংশ, কমপক্ষে 10 ভাগের 1 ভাগ। ঠিক। এর মানে হলো বেতন পাওয়ার সাথে সাথেই বা আয় করার সাথে সাথেই অন্য কোনো খরচ করার আগে ওই 10% টাকা আলাদা করে ফেলতে হবে। এটা কোনো বিল পরিশোধ করা নয়, এটা নিজেকে পরিশোধ করা। আজকের যুগে যেখানে আমাদের টাকা ডিজিটাল, একটা ক্লিক করলেই খরচ হয়ে যায়। ঠিক, সেখানে এই ধারণাটা আরও বেশি প্রাসঙ্গিক। আমরা টাকা হাতে পাওয়ার যে অনুভূতি বা খরচ করার যে কষ্ট, সেটা হারিয়ে ফেলেছি। আরকাদের এই নীতিটা আমাদের সেই শারীরিক অভ্যাসে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু আরকাদের প্রথম চেষ্টাটা তো পুরোপুরি ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তিনি তার জমানো সব টাকা এক ইট নির্মাতাকে দিয়েছিলেন দূর দেশ থেকে জোহরত কিনে আনার জন্য, আর সেই টাকা পুরোটাই জ্বলে যায়। এটা তো বেশ হতাশাজনক।
যে কেউ প্রথম ধাক্কাতে হাল ছেড়ে দিতে পারত। একদম। ঠিক। আর বইটাতে এই ব্যর্থতার গল্পটা রাখাটা খুব জরুরি ছিল। এটা আমাদের শেখায় যে শুধু টাকা জমানোই যথেষ্ট নয়। আলগামেশ ফিরে এসে আরকাদকে বকা দেননি, বরং শিখিয়েছেন দ্বিতীয় নীতিটা। বিনিয়োগের জন্য অভিজ্ঞ কাউকে বিশ্বাস করা। হ্যাঁ, বিনিয়োগের জন্য এমন কাউকে বিশ্বাস করো যে সেই বিষয়ে অভিজ্ঞ। তুমি জহরত কিনতে একজন ইট নির্মাতার কাছে পরামর্শ নিতে পারো না, যেমনটা তুমি রুটি বানানোর জন্য একজন জ্যোতির্বিদের কাছে যাবে না। আজকের দিনেও আমরা কত সহজেই ইউটিউবের কোনো ভিডিও দেখে বা বন্ধুর কথা শুনে হুট করে কোথাও বিনিয়োগ করে ফেলি। আর এই প্রাচীন নীতিটা আমাদের সেই ভুল থেকেই বাঁচায়। তার মানে দুটো মূলস্তম্ভ, আয়ের একটা অংশ সঞ্চয় করা এবং সেই সঞ্চয়কে অভিজ্ঞদের পরামর্শে বিনিয়োগ করা। এই দুটো নীতির উপর ভর করেই আরকাদ ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন। এবং এই জ্ঞান তিনি নিজের কাছে রেখে দেননি। না, ব্যাবিলনের রাজা সারগান যখন দেখলেন যে দেশের সাধারণ মানুষ দারিদ্র্যের চক্রে আটকে আছে, তখন তিনি আরকাদকে দায়িত্ব দেন তার জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সেখান থেকেই জন্ম নেয় খালি পার্স ভরার 7টি দাওয়াই, বা দ্য 7 কিওরস ফর আ লিন পার্স। আচ্ছা, এই 7টি দাওয়াই নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক, কারণ এখানেই বইয়ের আসলো ব্যবহারিক দিকগুলো রয়েছে। প্রথম 3টি দাওয়াইকে তো বলা যায় পুরো সিস্টেমের ভিত্তি। একদম। প্রথম দাওয়াই তো আমরা আগেই আলোচনা করেছি। পার্সকে মোটা করা শুরু করো, মানে আপনার আয়ের কমপক্ষে 10% সঞ্চয় করুন। এটা কোনো বিকল্প নয়, এটা বাধ্যতামূলক। আর দ্বিতীয়টা? দ্বিতীয় দাওয়াইটা হলো খরচ নিয়ন্ত্রণ করো। বইটাতে খুব সুন্দর করে প্রয়োজনীয় খরচ আর ইচ্ছা বা শখ এর মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে। আচ্ছা। আরকাদ বলেন, আমাদের শখের কোনো সীমা নেই। যা আয় করি না কেন সবগুলো তার চেয়ে বেশি মনে হবে। তাই একটা বাজেট তৈরি করে বাকি 90% আয়ের মধ্যেই জীবনযাপন করার অভ্যাস করতে হবে। আর 3 নম্বর দাওয়াইটা হলো সোনাকে বহুগুণ বৃদ্ধি করো। আমার কাছে এটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। কারণ এখানে শুধু টাকা বাঁচানোর কথা বলা হচ্ছে না, ঠিক, টাকা দিয়ে টাকা বানানোর কথা বলা ঠিক হয়েছে। ধরেছেন। এটাই হলো ডিফেন্স থেকে অফেন্সে যাওয়ার প্রথম ধাপ। আপনার সঞ্চয় করা টাকাটাকে অলস ফেলে রাখা যাবে না, তাকে কাজে লাগাতে হবে। বিনিয়োগ করতে হবে। দাই গোল্ড মাল্টিপ্লাই। আপনার প্রতিটি পয়সা যেন আপনার জন্য কাজ করে, অনেকটা একদল কর্মঠ দাসের মতো। এটাই তো আসলে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর মূল ধারণা। একদম। আজকের দিনে এর শক্তি বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়। ধরুন 25 বছর বয়সী কোনো তরুণ যদি মাসে মাত্র 5,000 টাকা করে কোনো ভালো ফান্ডে বিনিয়োগ করে এবং বছরে গড়ে 12% রিটার্নও পায়, তাহলে 60 বছর বয়সে গিয়ে সেই টাকাটা প্রায় 1 কোটি টাকায় পরিণত হতে পারে। দারুণ। এটাই হলো আপনার টাকার সেনাবাহিনী তৈরি করা। ঠিক। দারুণ একটা উদাহরণ। এরপর আসে চতুর্থ এবং পঞ্চম দাওয়াই, যা আমাদের সম্পদকে রক্ষা করার কথা বলে। চতুর্থটি হলো লোকসান থেকে নিজের সম্পদকে বাঁচাও। হ্যাঁ, এটা আরকাদের নিজের ভুল থেকে পাওয়া শিক্ষা। এর মূল কথা হলো মূলধন রক্ষা করা সবচেয়ে জরুরি। রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আর বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। অবশ্যই। বিনিয়োগের আগে সেই ক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর পঞ্চম দাওয়াইটা বেশ মজার। নিজের বাসস্থানকে একটি লাভজনক বিনিয়োগে পরিণত করো। এই পয়েন্টে নিয়ে আমার একটা প্রশ্ন আছে। বলুন। আজকের দিনে বিশেষ করে ঢাকা বা অন্য বড় শহরগুলোতে একটা বাড়ি বা ফ্ল্যাট কেনা তো বিশাল ব্যাপার। অনেক তরুণের জন্য এটা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে এই পরামর্শটা কি আজকের জন্য সমানভাবে প্রাসঙ্গিক? খুব ভালো একটা প্রশ্ন। মানে ভাড়া বাড়িতে থাকার তো অনেক সুবিধাও আছে, যেমন ফ্লেক্সিবিলিটি। ঠিক। সরাসরি দেখলে মনে হতে পারে এই নীতিটা আজকের যুগে অচল, কিন্তু এর পেছনের দর্শনটা বুঝতে হবে। বইয়ের যুক্তিটা হলো আপনার সবচেয়ে বড় মাসিক খরচগুলোর একটা হলো বাড়ি ভাড়া। তা তো বটেই। যদি আপনার নিজের বাড়ি থাকে,
তাহলে ওই ভাড়ার টাকাটা বেঁচে যায়, যা আপনি বিনিয়োগের জন্য ব্যবহার করতে পারেন। এটা আপনার খরচ কমানোর পাশাপাশি একটা সম্পদও তৈরি করে। কিন্তু সবার পক্ষে তো কেনা সম্ভব না। না, এখন আজকের প্রেক্ষাপটে হয়তো সবার পক্ষে বাড়ি কেনা সম্ভব না, কিন্তু মূল নীতিটা হলো আপনার সবচেয়ে বড় খরচটাকে কিভাবে একটা সম্পদে রূপান্তর করা যায় তা নিয়ে ভাবা। হয়তো সেটা সরাসরি বাড়ি কেনা না, হতে পারে সেটা বাড়ির জন্য ডাউন পেমেন্ট জমানো, যা আপনাকে দীর্ঘমেয়াদে লাভ দেবে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। মূল কথা হলো খরচের খাতকে আয়ের খাতে পরিণত করার চেষ্টা করা। একদম। তাহলে শেষ দুটো দাওয়াই বাকি রইল, ষষ্ঠ এবং সপ্তম। ষষ্ঠ দাওয়াইটা হলো ভবিষ্যতের চিন্তা। ভবিষ্যতের জন্য আয়ের ব্যবস্থা করো, অর্থাৎ বৃদ্ধ বয়সের জন্য বা পরিবারের সুরক্ষার জন্য আগে থেকে পরিকল্পনা করা। এটা তো আজকের দিনের রিটায়ারমেন্ট প্ল্যানিং বা ইন্স্যুরেন্সের মতো। হুবহু। ভাবুন, হাজার হাজার বছর আগেও মানুষ রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে ভাবত। আর সব শেষ এবং আমার মতে অন্যতম গুরুত্বপূর্ণ সপ্তম দাওয়ায়, নিজের উপার্জনের ক্ষমতা বাড়াও। মানে শেখা থামানো যাবে না। ঠিক। এর মানে হলো জ্ঞান এবং দক্ষতা ক্রমাগত বাড়িয়ে যেতে হবে, যাতে আপনার আয়ও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। সম্পদ অর্জনের প্রক্রিয়াটা একবারের বিষয় নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, নিজেকে আরও যোগ্য করে তুলতে হবে। আচ্ছা, এই 7টা নিয়ম তো খুব যৌক্তিক এবং ধাপে ধাপে এগোনোর মতো, কিন্তু বইটাতে এরপর একটা অধ্যায় আছে সৌভাগ্যের দেবী বা দ্য গডেস অফ গুড ফরচুন। এই 7টা নিয়ম মেনে চললে তো আর ভাগ্যের দরকার হওয়ার কথা নয়। তাহলে এই ভাগ্য বা লাকের ধারণাটা এখানে কেন আনা হলো? এটা কি একটু পরস্পর বিরোধী শোনায় না? চমৎকার প্রশ্ন। এটাই বইটার দর্শনকে একটা নতুন মাত্রা দেয়। আরকাদ ব্যাবিলনের জ্ঞান মন্দিরে এই বিষয়টা নিয়ে কথা বলেন। কি বলেন তিনি? তিনি বলেন, অনেকেই ভাবে ধনী হওয়াটা নিছকই ভাগ্যের খেলা, কিন্তু বইয়ের দর্শন অনুযায়ী সৌভাগ্য কোনো দৈব ঘটনা নয়। সৌভাগ্য আসলে তাদের কাছেই আসে যারা সুযোগকে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকে। সৌভাগ্যের দেবী অলস বা অপ্রস্তুত মানুষের কাছে ঘেঁষেন না। ঠিক তাই। তার মানে সুযোগের জন্য নিজেকে তৈরি রাখাটাই হলো সৌভাগ্যকে আমন্ত্রণ জানানো। একদম। আরকাদ একটা গল্প বলেন, যেখানে এক ব্যক্তি ঘোড়দৌড়ের উপর বাজি ধরতে গিয়েও শেষ মুহূর্তে দ্বিধা করে, আর পরে দেখে যে সে যে ঘোড়াটার উপর বাজি ধরতে চেয়েছিল সেটাই জিতে গেছে। ওহ, সে তখন ভাগ্যকে দোষ দেয়, কিন্তু আসলে দোষটা তার নিজের, কারণ সে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি। বইয়ের বার্তাটা খুব স্পষ্ট। সৌভাগ্য হলো প্রস্তুতির সাথে সুযোগের মিলন। আচ্ছা। আপনি যখন প্রথম 6টি নিয়ম মেনে চলছেন, সঞ্চয় করছেন, বাজেট করছেন, বিনিয়োগ করছেন, তখন আপনি আসলে নিজেকে সৌভাগ্যের জন্য প্রস্তুত করছেন। যখন হঠাৎ কোনো ভালো বিনিয়োগের সুযোগ আসবে, আপনার হাতে পুঁজি থাকবে সেটাকে কাজে লাগানোর জন্য। অর্থাৎ যারা বলে, ইস, তখন যদি ওই জমিটা কিনে রাখতাম বা ওই শেয়ারটা কিনে রাখতাম, তাদের বেশিরভাগেরই হয়তো তখন কেনার মতো প্রস্তুতি বা সঞ্চয় ছিল না। ঠিক তাই। সুযোগ সবার জীবনেই আসে, কিন্তু কেবল প্রস্তুত ব্যক্তিরাই সেটাকে চিনতে পারে এবং কাজে লাগাতে পারে। দীর্ঘসূত্রিতা বা টালবাহানা হলো সৌভাগ্যের সবচেয়ে বড় শত্রু। সৌভাগ্য কর্মঠ এবং সাহসী মানুষের পুরস্কার। অলস মানুষের জন্য অপেক্ষা করে থাকা কোনো দৈব উপহার নয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এর শিক্ষাগুলো কোনো জটিল অর্থনৈতিক তত্ত্ব নয়। একেবারে না। বরং কয়েকটি খুব সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাস, যেমন নিয়মিত আয়ের একটা অংশ জমানো, বাজেট করে জীবন চালানো, বিজ্ঞের মতো বিনিয়োগ করা এবং নিজের যোগ্যতা বাড়ানোর জন্য ক্রমাগত শেখা। আর এটাই এই বইটার সবচেয়ে বড় সৌন্দর্য। হাজার হাজার বছর পরেও মানুষের আর্থিক আচরণ এবং অর্থ নিয়ে তার মানসিকতার মূল ভিত্তিগুলো কিন্তু বদলায়নি। তা ঠিক। আমরা আজও সেই একই ভুল করি, রাতারাতি ধনী হওয়ার লোভ করি, খরচের উপর নিয়ন্ত্রণ হারাই। তাই ব্যাবিলনের এই সাধারণ নীতিগুলো আজও সমানভাবে কার্যকর। এটা শুধু টাকা জমানোর কৌশল নয়। না,
এটা আসলে একটা আর্থিক শৃঙ্খলার জীবন দর্শন শেখায়। এটা আমাদের টাকা পয়সার সাথে একটা স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। দারুণ। তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। বইটিতে আমরা দেখি জ্ঞানকে মাটি ট্যাবলেটের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মান্তরে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে সেই জ্ঞান হারিয়ে না যায়। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে তথ্যের কোনো শেষ নেই, ভালো মন্দ সবকিছুই আমাদের সামনে হাজির, সেখানে আমরা আসল এবং কালোত্তীর্ণ জ্ঞানকে কিভাবে চিহ্নিত করব, আর সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে সংরক্ষণ করব। আমাদের নিজেদের মাটির ট্যাবলেট কোনটি হতে পারে?